আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা তিনজন জয়েন হয়েছি এখন পর্যন্ত। আমরা ক্লাসটা শুরু করব, তো তার আগে আহ রাবেয়া আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? উনি নাই পাশে। আচ্ছা, উনি আসলে ওনার সাথে উনি একটা পেজে লিংক দিয়েছিল, পেজটা একটু গো থ্রু করার কথা বলেছিল যে কোনো প্রবলেম আছে কিনা। তো সেক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্টের জায়গা পাইলাম, ওইটা আর কি জানানোর জন্য আর কি নক দিলাম ওনাকে আগে। যাই হোক, আহ আমাদের আজকে লাস্ট ক্লাস। আমরা আজকে পেইড ক্যাম্পেইন সম্বন্ধে জানার চেষ্টা করব, বিভিন্ন ধরনের পেইড ক্যাম্পেইন। বেসিক্যালি আমরা আজকে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস, ফেসবুক আর মেটা অ্যাডস সম্বন্ধে জানার চেষ্টা করব। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখেন, কেন প্রয়োজন হয় আমি যদি এটা কথা বলি। প্রয়োজনীয়তাটা বোঝার জন্য জাস্ট আপনি যদি একটু ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করেন, তাহলে কিন্তু আলটিমেটলি বুঝে বুঝে ফেলতে পারবেন। কেন বলতে চাই কথা, কারণ দেখেন ফেসবুকে আমরা যদি এখন ভিজিট করি, দুইটা ভিডিও পর পর প্রতি দুইটা ভিডিও পর পর বা রিলস এর পর পর কিন্তু আমরা একটা করে অ্যাড দেখতে পাই, তো দুইটা থেকে তিনটা। তো স্বাভাবিকভাবে আপনার যদি আমরা একটু খেয়াল করি, আমাদের কম্পিটিটর যারা আছে তারা হিউজ পরিমাণে ইনভেস্ট করতেছে এই পেইড ক্যাম্পেইনের পেছনে। এখন তারা যদি বেনিফিশিয়াল না হইতো, তাহলে আলটিমেটলি তারা কিন্তু এত অ্যাড রান করতো না। তো সেই হিসেবে বলতে গেলে আমরা কিন্তু যদি পেইড ক্যাম্পেইনে ফোকাস না হই, তো সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ অডিয়েন্স কিন্তু আমরা হারাবো। এবং লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে অর্গানিক মার্কেটিং কিন্তু এখন ভালো কাজ করে না, পেইড মার্কেটিং অনেক ভালো কাজ করে ফেসবুকের ক্ষেত্রে। তো শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে না, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গাতে পেইড মার্কেটিং ভালো কাজ করে। তবে আপনার বিজনেসটা যদি হয় এসিও বেসড, বা আপনি যদি মানে ওয়েবসাইট বেসড যদি বিজনেস হয়, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এসিও একটা বড় ভূমিকা এখানে রাখবে আপনার গ্রোথের জন্য। বাট আপনার ওয়েব বিজনেসটা যে আসলে শুধুমাত্র হচ্ছে যে এসিও ফোকাসড হইলেই যে সব থেকে বেস্ট রেজাল্ট আপনি আনতে পারবেন, ব্যাপারটা একদমই এরকম না। এখানে কিন্তু গুগল অ্যাডস এরও দরকার আছে। তো আমরা আজকে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করবো। আমি আমি চেষ্টা করব ফেসবুকের একটা অ্যাড ক্যাম্পেইন টোটাল সেট আপ করে দেখাতে। রান করে দেখাতে পারবো না, কারণ আলটিমেটলি এখন রান করে দেখানোর মতো সেরকম আপনার প্রয়োজনীয়তা মনে করছি না। তবে আমি আপনাদেরকে চেষ্টা করব একটা আপনার ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় সেটা আর কি বুঝাই দিতে, এবং আপনার ফেসবুক অ্যাডস এর বেসিকটা এবং হচ্ছে গুগল অ্যাডস এর বেসিকটাও নিয়েও আমি হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাকে জাস্ট একটু বলেন যে লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। যদিও আমি লাস্ট ক্লাসে আমার কাছে মনে হয়েছে আমি বেস্ট আউটপুট দিতে পারি নাই। কেন দিতে পারি নাই, কারণটা হচ্ছে যে আপনারা খুব কম পিপল আসলে হচ্ছে ক্লাসে জয়েন করছিলেন। আজকেও কম পিপল জয়েন করছেন। তো সেই ক্ষেত্রে জাস্ট একটু আপনারা হচ্ছে আমাকে বলেন যে কোনো কনফিউশন আছে কিনা। আর আমি কিন্তু একটা ফেসবুকের ভিডিও দিয়ে দিয়েছিলাম, ফেসবুক ক্লাসে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন কিনা। যদি দেখে থাকেন সেই ভিডিও থেকে কোনো মানে কনফিউশন যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে সেটা আমাকে আজ করতে পারেন। দেখেছি স্যার, কোনো কনফিউশন নেই। ওকে, তাহলে তো ভালো। কনফিউশন যদি না থাকে তাহলে তো আসলে হয়তো বা আমি ভালো একটা গাইডলাইন আপনাকে দিতে পেরেছি। তো যাই হোক, আমরা আজকে তাহলে শুরু করব প্রথমত হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাডস নিয়ে, দেন আমরা হচ্ছে গুগল অ্যাডস এর বেসিকটা জানার চেষ্টা করব। তো ফেসবুক বলেন বা সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, অ্যাডস এর বিকল্প নাই যদি আপনি এসইও ফোকাস। স্যার, হ্যাঁ বলো। ওই যে ওই গত ক্লাসের ভিডিওটাই বলছিলেন যে এটা অন্য ক্লাসের ভিডিওটা দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ ওটাতে বলছিলেন কি ওই ফেসবুকের আরো আরো অনেকগুলো আছে, প্রায় কয়টা বলছিলেন, 6টা না 7টা? হ্যাঁ, টোটাল হচ্ছে যে আমি আগে যেখানে ক্লাস নিতাম সেখানে টোটাল ফেসবুকের হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং আসলে আপনার ওই যে আমি বলেছিলাম যে একটা ক্লাসে তো আসলে বেশি ভালো কিছু শেখানো সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক আপনার মার্কেটিংটা যদি ভালোভাবে শিখতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 6-7টা ক্লাস জয়েন করতে হবে। হ্যাঁ, ও। তো স্বাভাবিকভাবে আমাদের যে পেইড কোর্সটা আছে সেখানে কিন্তু আপনি সকল কিছুই পাচ্ছেন, এবং সকল কিছু বলবো কি, অনেক এক্সট্রা টপিক পাবেন যেগুলো আসলে হচ্ছে যে আপনার মার্কেটে এখন ট্রেন্ডি। হ্যাঁ, ওই ট্রেন্ডি টপিকগুলো জানতে হলে অবশ্যই আপনার পেইড কোর্সে যেতে হবে। আমাদের মেইনলি কনসেপ্টটা ছিল এরকম, এই যে আপনাদেরকে এই ফ্রি কোর্সটাতে নিয়ে আসার কনসেপ্টটা ছিল এমন যাতে আপনারা
মার্কেটে আপনার হচ্ছে মিনিমাম যেন একটা নলেজ আপনাদের থাকে, যাতে আপনাদেরকে কেউ বা ভুলভাল বুঝাইতে না পারে, এবং আপনি চাইলে যেন কিছুটা কাজ নিজেও করতে পারেন সেটা, হ্যাঁ। তবে আপনার যদি টার্গেট থাকে যে প্রফেশনালি আপনি কাজ করবেন বা প্রফেশনাল কাজ আপনি শিখবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার উচিত হবে যে কোনো একটা প্রফেশনাল কোর্স করা। আমি বলছি না যে আমাদের এখান থেকে কোর্স করেন, আমাদের কোর্স বেস্ট। মার্কেটে অনেক আপনার পিপল আছে যারা আসলে কোর্স করাচ্ছে। আপনি চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন, ইউটিউবে অনেক ভালো রিসোর্স আছে। তবে আমি বলবো যে শেখেন, যেখান থেকেই হোক শেখেন। হ্যাঁ, তবে ইউটিউবের ক্ষেত্রে একটা ল্যাকিংস আছে। ইউটিউবের ক্ষেত্রে আসলে প্রপার গাইডেন্সটা নাই, যে কোন টপিকের পরে কোন টপিকে যেতে হবে, কোন টপিকের পরে কোনটা করলে ভালো রেজাল্ট আসবে, এই গাইডেন্সটা আপনি ইউটিউবে পাবেন না। সেক্ষেত্রে আপনার প্রফেশনাল কোর্স করে নেওয়াটাই সব থেকে আপনার ভালো, হ্যাঁ। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা তাহলে ফেসবুকের অ্যাডস এর ব্যাপারে একটু জানার চেষ্টা করি। স্বাভাবিকভাবে ফেসবুকে বলেন বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, পেইড ক্যাম্পেইন ছাড়া আসলে হচ্ছে আপনার ভালো পারফরমেন্স আনা সম্ভব না। তো সেক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ভালো পারফরমেন্স আনতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে বুঝতে হবে যে ক্যাম্পেইন কত ধরনের হতে পারে। ক্যাম্পেইনের ক্ষেত্রে আসলে আমার কোন কোন টপিকগুলো মাথায় রাখতে হবে, কোন কোন টপিকগুলো মাথায় না রাখলে আসলে আমি ভালো পারফর্ম করতে পারবো না, হ্যাঁ। দেখেন, লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে একটা কিন্তু আমি আপনার প্রোডাক্টের কথা বলেছিলাম, যে আপনার একটা প্রোডাক্টকে সেল করতে হলে অনেক ফ্যাক্টর কাজ করবে, প্রোডাক্টের প্রাইসিং থেকে শুরু করে অনেক কিছু। যারা ক্লাস ভিডিওটা দেখেছেন তারা ডিটেলে বুঝতে পেরেছেন ওই সেকশনটা। কারণ আপনার ওই সেকশনটাতে একদম ডিটেইল আমি বুঝিয়েছিলাম যে আসলে আহ, কিভাবে আসলে হচ্ছে স্ট্র্যাটেজি মেক করতে হয়, একটা প্রোডাক্ট যখন তৈরি করা হবে প্রোডাক্টটাকে কার জন্য টার্গেট করবো আমি, সেটা কিভাবে ডিসাইড করতে হয়, সেটা কিন্তু সেখানে ছিল। ওকে, আমাকে একটু বলেন তো যে আমি একটা অ্যাড রান করলাম, সেই অ্যাডটা আপনার 10 জন পিপলের কাছে পৌঁছালো, 10 জন পিপলের কাছে পৌঁছানোর পরে সেখান থেকে 5 জন প্রোডাক্টটা পারচেস করলো। আর আমি একটা অ্যাড 100 জন পিপলের কাছে পৌঁছাইলাম, সেই 100 জন পিপলের কাছে পৌঁছানোর পরে সেখান থেকে 10 জন প্রোডাক্টটা পারচেস করলো। কোন অ্যাডটা তারা ভালো পারফর্ম করলো? আগেরটা। যেটা 10 জনের কাছে যে আমরা 5টা প্রোডাক্ট সেল করতে পেরেছি, রাইট? রাইট। স্বাভাবিকভাবে যখন আমরা আপনার হচ্ছে যে অল্প পরিমাণ পিপলের কাছে যে বেশি সংখ্যক প্রোডাক্ট আমরা সেল করতে পারবো, তখন কিন্তু আমরা সেটাকে ভালো পারফরমেন্স বলছি। কারণটা হচ্ছে, যখন আমি বেশি পিপলের কাছে পৌঁছাবো তখন কিন্তু কি হবে, আমার কস্টিংও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার দেখেন, এমন পিপলের কাছে যাওয়া উচিত যার কাছে গেলে আমি প্রোডাক্টটা সেল করতে পারবো। এমন পিপলের কাছে যাওয়া উচিত না যে আসলে আমার প্রোডাক্টটা কিনবেই না, বা যার আসলে আমার প্রোডাক্টটা দরকারই নেই। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি বলি একটা একটা বেল্ট, মানে বেল্ট না, ওয়ালেট বলতে পারেন। আপনার হচ্ছে যে মানে কিছু প্রোডাক্ট আছে না যেগুলো আসলে মেল পিপল গুলো বেশি পছন্দ করে, লাইক ওয়াচেস। মেয়েরাও ওয়াচ পছন্দ করে, তবে ছেলেরা আপনার ওয়াচের প্রতি একটু বেশি ফ্যাসিনেটেড থাকে। তারপরে বিভিন্ন ধরনের শুজ, স্পোর্টস শুজ গুলা। তো স্বাভাবিকভাবে দেখেন, এই ক্ষেত্রে আমরা যখন টার্গেট অডিয়েন্সটা আমি ডিফাইন করব, তখন কিন্তু অবশ্যই হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে অনেক ফ্যাক্টর, যে আসলে কার জন্য আমি এই কাজটা করছি, কার জন্য এই কাজটা করলে আসলে ভালো রেজাল্ট আনা সম্ভব। তো স্বাভাবিকভাবে যে কোনো ক্যাম্পেইন বা যে কোনো কোম্পানির ক্যাম্পেইনিংটা শুরু হয় কিভাবে? প্রথম কাজ থাকে, কোনো কোম্পানি যখন শুরু করে মার্কেটে একদম বিজনেসটা স্টার্ট করে, প্রথম কাজ থাকে অ্যাওয়ারনেস বিল্ড করা। অ্যাওয়ারনেস বিল্ড করা মিন্স হচ্ছে সবার সামনে যাওয়া, নিজেকে সবার সামনে নিয়ে আসা, যে দেখো আমি অমুক, আমি এই প্রোডাক্ট বা আমি এই সার্ভিসটা নিয়ে এসেছি। আমি যদি বাংলাদেশের কথা বলি, দেখেন বাংলাদেশে যখন ই ভ্যালি, তারপরে হচ্ছে যে ফুড পান্ডা, তারপরে পাঠাও, হ্যাঁ, উবার। উবারের তো খুব একটা বেশি হয়নি, পাঠাও বা এই যে প্রতিষ্ঠানগুলো ছিল, যখন ফর দ্য ফার্স্ট টাইম বিজনেস শুরু করে, তখন কিন্তু তারা খুব বেশি পরিমাণে অ্যাড দিত, হ্যাঁ। কিছুদিন আগে ফুড পান্ডা থেকে বাংলাদেশে আর কি ফুড পান্ডা লঞ্চ করে পান্ডা মার্ট নামে একটা টপিক। হ্যাঁ, ফুড পান্ডার মাধ্যমে আমরা গ্রোসারি থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবো, যেটা যেটার মেন ইয়ে ছিল হচ্ছে পান্ডা মার্ট। তো স্বাভাবিকভাবে পান্ডা মার্ট থেকে যখন আমরা হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে যাব, স্বাভাবিকভাবে আমি তো পান্ডা মার্ট যদি নাই চিনি, তাহলে কি আমি প্রোডাক্ট পারচেস করতে যাব? তো দাঁড়া, সরি, তখন ফুড পান্ডা কি করলো? ফুড পান্ডা তখন হচ্ছে আপনার হচ্ছে যে খুব অ্যাগ্রেসিভলি ক্যাম্পেইন রান করা শুরু করলো, এরকম যে যা কিছু দরকার পেয়ে যান পান্ডা মার্টে। শুধুমাত্র এটুকু কথা, যা কিছু দরকার পেয়ে যান পান্ডা মার্ট। বারবার বারবার একই কথা মানুষের মাথায় আসতে 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 আসতে, মানে মানুষের মাথায় না, মানুষের সামনে আসতে আসতে সেটা কি হলো, মাথায় সেট হয়ে গেল যে পান্ডা মার্ট নামে একটা টপিক আছে। তো যখন এই পান্ডা মার্টটা সবার সামনে আসলো খুব বেশি বার,
তখন সবাই আসলে হচ্ছে কি দেখলো, এই স্টেজটাকে আমরা বলবো অ্যাওয়ারনেস স্টেজ। এখন দেখেন, এই যে অ্যাওয়ারনেস স্টেজে কিন্তু আমার সকল কাস্টমার কিন্তু হচ্ছে যে আমি পেয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু একদমই না। যদি আমরা 100 জনের কাছে যাই অ্যাওয়ারনেস স্টেজে, দেখা গেল যে কি সেই 100 জন থেকে 10 জন বা 15 জন বা 20 জন আমাকে মেসেজ করলো যে আসলে পান্ডামার থেকে আমি যদি প্রোডাক্ট পারচেস করি অথেন্টিক প্রোডাক্ট পাবো কিনা, বা প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা কি, বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে। তো সেখানে দেখেন এই যে আপনার 10 জন বা 15 জন বা 20 জন, তারা আসলে তাহলে কি থাকলো, কনসিডারেশন স্টেজে থাকলো। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেজ। যেই সেকেন্ড স্টেজে আসলে আমরা কি করতে পারবো, আমরা তাদের সাথে হচ্ছে যে তাদেরকে বুঝাইতে পারবো, তাদেরকে আমি বুঝাইতে পারবো যে দেখেন এইটা কিন্তু ভালো, এই প্রোডাক্টটা কিন্তু আপনার নেওয়া উচিত, বা এই প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট। স্বাভাবিকভাবে দেখেন, আমি 10 জন বা 15 জন বা 20 জনের সাথে কথা বললেই তারা যে আমার প্রোডাক্টটা নিয়ে নিতে রাজি হবে, ব্যাপারটা কিন্তু একদম এরকম না, তাই না? তারা কিন্তু ব্যাপারটা একদমই এরকম না যে তারা কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে। তারা কি করবে, তারা ভাববে যে আসলে কি এ সত্য কথা বলতেছে, নাকি এ আসলে মিথ্যা কথা বলতেছে, আমি কি এর থেকে প্রোডাক্টটা নিবো কি নিব না। তো এই যে স্টেজটা, যে স্টেজে আসলে হচ্ছে আপনার সে কম্পেয়ার করতেছে বা ডিসিশন মেক করতে ভয় পাচ্ছে, এটাকে কনসিডারেশন স্টেজ বলে। যখন সে ফাইনালি ডিসিশন মেক করবে, যখন সে আমার থেকে একটা প্রোডাক্ট নিবে, এই স্টেজটাকে আমরা বলবো হচ্ছে কনভার্সন স্টেজ। তাহলে মিনিমাম 3টা স্টেজ থাকে, যে 3টে স্টেজে আমাকে কাজ করতে হবে একটা সেল জেনারেট করার জন্য। এবং ফার্স্ট স্টেজ হচ্ছে আমার কি, আমার হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। আমরা এই অ্যাওয়ারনেস স্টেজের একটা ক্যাম্পেইন আজকে দেখার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে আমি যদি ফেসবুকে একটা ক্যাম্পেইন রান করতে চাই, আমাদেরকে চলে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। আপনি জাস্ট আপনার facebook.com-এ চলে আসেন, web.facebook.com-এ আসার পরে এখান থেকে আপনি সার্চ করতে পারেন অ্যাডস ম্যানেজার, অথবা সি মোড়ে ক্লিক করার পরে এখান থেকে, আচ্ছা এখানে অনেক সময় অ্যাডস ম্যানেজার পাওয়া যায়, যদি না পাওয়া যায় কোনো সমস্যা নাই, অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করেন। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলে এই জায়গাতে দেখেন যে আপনার অ্যাডস ম্যানেজারের একটা শর্টকাট চলে আসছে। তো এই শর্টকাটটাতে ক্লিক করলে আপনাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, যেখান থেকে আসলে আমরা ক্যাম্পেইন সেট আপ করার কথা বলবো। হ্যাঁ, তো দেখেন এই যে আমার এখানে কি, আমার হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা পাচ্ছি। এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেটা আসলে অনেক অ্যাডভান্স কথা। আপনারা আজকে যদি আমি আপনাকে বলি, আপনাদের সব মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা জাস্ট যেটুকু শেখাবো বা যেটুকু দেখবো একদম ক্লিয়ার থাকবো, এটুকু হচ্ছে মেন আমার টার্গেট। হ্যাঁ, তো জাস্ট এটাকে আমরা বলি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখেন যে আমার স্ট্যাটাসটা এখন অ্যাক্টিভ আছে, এবং আমার হচ্ছে কত ডলার খরচ হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলে আমার অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখানে আপনার স্বাভাবিকভাবে আমি যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করব ফেসবুকে, যখন আমি একটা পেইড ক্যাম্পেইন রান করব, তার জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে আমার। সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার অবশ্যই একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকতে হবে। খেয়াল করে দেখেন, আমার ক্রেডিট কার্ডটা বলছে যে এক্সপায়ার হয়ে গেছে, আমার যে কার্ডটা এখানে অ্যাড করা ছিল সেই কার্ডটার ভ্যালিডিটি চলে গেছে। তো সেক্ষেত্রে এই কার্ডটা দিয়ে আমি আর কিন্তু কোনো কাজ করতে পারবো না। বাট আপনারা যখন প্রথমবার আসবেন, তখন আপনাকে কিন্তু কি প্রথমবার একটা কার্ড অ্যাড করতে হবে। যদি অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনাকে ক্যাম্পেইন স্টার্ট করতে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে আপনার একটা পেমেন্ট মেথড বা এটা আপনার কার্ড অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে বিলিংস অ্যান্ড পেমেন্টসে। বিলিংস অ্যান্ড পেমেন্টসে চলে আসার পরে আপনার এই জায়গাতে দেখেন যে আপনার হচ্ছে যে আমরা আমাদের কার্ড গুলা অ্যাড করার অপশন গুলো পেয়ে যাব। দেখেন এই জায়গাতে আমার হচ্ছে যে কারেন্ট ব্যালেন্স কোনো ডিউটি আছে কিনা সেটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি পেমেন্ট সেটিংস। এই পেমেন্ট সেটিংসে আসবো, পেমেন্ট সেটিংসে আসলে দেখেন এইখানে জাস্ট আপনার আমার যে একটা কার্ড অ্যাড করা আছে, এই জায়গাতে দেখেন যে আপনার এই যে অ্যাড পেমেন্ট মেথড আছে, এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এরপরে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, পেপাল আর অ্যাড ক্রেডিট। হ্যাঁ, অ্যাড ক্রেডিট বলতে আমরা হচ্ছে যে ফেসবুকে থেকে ডিরেক্টলি আমরা ক্রেডিট কিনতে পারি বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটাকে বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে এটা আসলে আমাদের টার্গেট না, আমরা ডেবিট কার্ড আর পেপালের কথা বলি। পেপাল বাংলাদেশে অ্যাভেলেবেল না, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে। পেপাল থাকলে বেস্ট। হ্যাঁ, পেপাল নিয়ে যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে বেস্ট। আর যদি হচ্ছে যে পেপাল না থাকে, সেক্ষেত্রে ডেবিট আর ক্রেডিট কার্ডে যান, যাওয়ার পরে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কার্ডের উপরে যে নামটা লেখা আছে আপনার সেটা, কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিভি দিয়ে জাস্ট সেভ করতে হবে। তবে এখানে কিন্তু একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনি যে কার্ডটা অ্যাড করবেন, এই কার্ডটাকে কিন্তু অবশ্যই
ডলার সাপোর্টেড কার্ড হইতে হবে। হ্যাঁ, ডলার সাপোর্টেড অর ডুয়াল কারেন্সি, ডুয়াল কারেন্সি বেসিক্যালি ডলার সাপোর্টেডই হয়। ডলার সাপোর্টেড কার্ড যদি না হয়, তাহলে কিন্তু আপনি তাহলে কিন্তু আপনি কি এই কার্ডটা অ্যাড করতে পারবেন না। স্বাভাবিকভাবে দেশের বর্ডারের বাইরে যখনই কোনো পেমেন্ট আপনি করতে যাবেন, তখন অবশ্যই ডলার সাপোর্টেড একটা কার্ড থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ফেসবুক টাকা আপনার থেকে ডলারেই নিবে, এটা হচ্ছে মেইন কথা। বুঝতে পেরেছি? জি স্যার। জি। আমি কি অনেক ফাস্ট চলে যাচ্ছি? ফাস্ট চলে গেলে অবশ্যই আমাকে একটু বলবেন কিন্তু, হ্যাঁ। না না, ঠিক। ওকে, তো ফাইন। এরপরে আছে দেখেন, এখানে ডলার সাপোর্টেড কার্ডটা এখন সেভ করলে সেভ হয়ে যাবে, হ্যাঁ। আর ডলার সাপোর্টেড কার্ড নিতে হলে কিন্তু বাংলাদেশ থেকে না, বেশ মানে সব জায়গা থেকে আপনার কি লাগবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া কিন্তু ডলার এন্ডোর্স করা যায় না, তো সেক্ষেত্রে পাসপোর্ট দিয়ে আপনি ব্যাংকের সাথে কথা বলে একটা ডলার সাপোর্টেড কার্ড নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে জাস্ট আমার এখানে একটা অপশন সেকশন আছে, এই জিনিসটা একটু বুঝবো, হ্যাঁ, এই জিনিসটা একটু বোঝার আছে। দেখেন, আমার পেমেন্ট থ্রেশহোল্ড দেখাচ্ছে $2। আমার পেমেন্ট থ্রেশহোল্ড $2, আমি ডেইলি স্পেন্ড করতে পারবো $250। এটা বাংলাদেশ, এটা আর কি মেটা থেকে ডিসাইড করে দিচ্ছে যে $250 বেশি আমি স্পেন্ড করতে পারবো না একদিনে, হ্যাঁ। তো যাই হোক, এখানে পেমেন্ট থ্রেশহোল্ড জিনিসটা কি? স্বাভাবিকভাবে দেখেন, এখানে পেমেন্ট থ্রেশহোল্ড এর পাশাপাশি মান্থলি বিলিং একটা ডেট আমার দিয়ে রাখছে, মার্চের 11 তারিখ। হ্যাঁ, এক এক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই বিলিং ডেটটা এক একটা হইতে পারে। তো এই বিলিং ডেটটার ক্ষেত্রে দেখেন, আমি যদি এখন $1.99 খরচ করি, ফেসবুক আমাকে টাকা দিতে বলবে না, এখনই যে টাকা দিতে হবে ব্যাপারটা একদমই এরকম না। হ্যাঁ, অর্থাৎ আমরা ফ্রিতে $1.99 পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন রান করে ফেলতে পারবো। কিন্তু এটা আসলে ফ্রি না, এই $1.99 আপনাকে পে করতে হবে মার্চের 11 তারিখে। মার্চের 11 তারিখে যদি আপনি পেমেন্ট না করেন, আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি তারা লক করে রাখবে। এবার আসেন, যদি আমি $1.99 জায়গায় $2 খরচ করে ফেলি, যদি $2 খরচ করে ফেলি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে $2 খরচ করে ফেললে আমাকে বলবে এখনই টাকা দাও, মার্চের 11 তারিখ পর্যন্ত শেয়ার ওয়েট করবে না। ঠিক আছে? অর্থাৎ $2 প্লাস হইলে পেমেন্টটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনার আমি $2 কম খরচ করে, তাহলে হচ্ছে মার্চের 11 তারিখে আমার হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। তবে এই থ্রেশহোল্ড আমরা বাড়াইতে পারি, যে স্পেনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিয়ে রাখতে পারেন। এটা দিয়ে যখন আপনি এনাফ পরিমাণে ক্যাম্পেইন রান করে ফেলবেন ফেসবুকে, তখন এটা আপনার হচ্ছে যে কি বেড়ে যাবে আস্তে আস্তে। তো এইটা হচ্ছে আপনার একদম মিনিমাম কাজ, যে কাজগুলো আসলে আপনাকে করতে হবে একটা ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে। তো যাই হোক, এরপরে আসেন যে আপনার অনেক সময় আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করতে যাব, দেখা যাবে যে কি আমার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে আছে, আমি নিজেও টের পাই না, আমি জীবনে কখনো অ্যাড অ্যাকাউন্টে আসি না, কিন্তু কোনো না কোনো কারণে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে আছে। এমন যদি হয়, সেক্ষেত্রে কি করতে হবে? বিজনেস সাপোর্ট হোমে চলে আসবেন। বিজনেস সাপোর্ট হোমে এসে এই জায়গাতে আপনার অ্যাকাউন্ট ওভারভিউ লেখা লেখা আছে, এই অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসবো। এই অ্যাকাউন্ট ওভারভিউ এর এখান থেকে জাস্ট আপনার যদি কোনো রেস্ট্রিকশন বা কোনো প্রবলেম যদি থেকে থাকে, এখানে সেটা শো করবে। হ্যাঁ, তো দেখেন এখানে জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি রেস্ট্রিক্টেড করে রাখছে পেমেন্টের একটা প্রবলেমের জন্য। তো স্বাভাবিকভাবে যখন এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করলে এই যে পে করলে এটা পে হয়ে যাবে। আর নর্মালি জাস্ট এখানে যখন আপনার পেমেন্ট রিলেটেড ছাড়া অন্য কোনো ইস্যু যদি থাকে, তাহলে রিভিউ দিতে বলে। তখন এই নামের উপরে ক্লিক করলে এই সাইডে রিকোয়েস্ট রিভিউ লেখা থাকবে। রিকোয়েস্ট রিভিউ লেখার পর ক্লিক করে আপনাকে জাস্ট আপনার এনআইডি কার্ড অর যে কোনো আইডেন্টিটি কার্ড, ভ্যালিড আইডেন্টিটি কার্ড দিয়ে আপনার রিভিউতে দিতে হবে। তবে রিভিউতে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, রিভিউতে দেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই, অবশ্যই হচ্ছে যে আপনার ফেসবুকের নাম এবং বার্থ ডেট, প্লাস আপনার আইডি কার্ডের নাম এবং বার্থ ডেট যেন সেম থাকে। যদি যে কোনো একটা মিসম্যাচ হয়, তাহলে ওই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার আশা বন্ধ করে দেন, ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যাদের ফেসবুকের নাম একটু আছে উল্টা পাল্টা, তারা ঝামেলায় ফেস করতে পারেন। নামটা এনআইডি কার্ড অনুযায়ী হইলে সব থেকে বেস্ট। ক্লিয়ার? জি স্যার।
তো ফাইন। এবার জাস্ট আমরা একটু অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে যাচ্ছি, এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা ক্যাম্পেইন স্যার সেট আপ করবো আজকে। হ্যাঁ বলুন। বলছি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কি আলাদাভাবে করতে হয় নাকি না, ওটা যখন হয়ে আপনি থাকে ফেসে? আসবেন, যখন ওই যে অ্যাডস ম্যানেজারে আসবেন, ইনিশিয়ালি আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বলবে, যদি ফর দ্য ফার্স্ট টাইম আপনি আসেন। হ্যাঁ, জাস্ট আপনার কিছু বেসিক ইনফরমেশন দিতে বলবে, ইমেল অ্যাড্রেস, নাম দিয়ে জাস্ট ক্লিক করলে ওটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আমি যে বলেছিলাম বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটার সিস্টেম আবার আলাদা, সেটা আবার নিজে থেকে ওপেন করতে হয়। এটা বেসিক্যালি দেখা যাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অনেক পুরাতন হয়, আপনি দেখবেন যে খোলাই আছে, আপনাকে কিছু করতেই হচ্ছে না। এটা কি আমি ফেসবুকের মধ্যে এই অ্যাকাউন্ট আইডিটা পাবো? হ্যাঁ, ওই যে বললাম, ওই যে সার্চ করবেন, অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন, দেন ওই শর্টকাটে ক্লিক করলে পেয়ে যাবেন। অথবা এই যে adsmanager.facebook.com/adsmanager, এই লিঙ্কটাও ভিজিট করতে পারেন। ফেসবুকে লগ ইন থাকতে হবে হবে অবশ্যই। আমি জাস্ট এখানে আপনাদের লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ফাইন। হুম। আমরা একটা ক্যাম্পেইন সেট আপের দিকে যাই। হ্যাঁ, তো প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এইখানে ফেসবুকে যত ধরনের ক্যাম্পেইন রান করা যায় সকল ক্যাম্পেইনের অপশন দেওয়া রাখছে। টোটাল 6 ধরনের ফেসবুকে আমরা ক্যাম্পেইন রান করতে পারি। 6 ধরনের বললে ভুল হবে। ফেসবুকে অনেক ধরনের ক্যাম্পেইন রান করা যায়, ভিডিও ক্যাম্পেইন, টেক্সট বেস ক্যাম্পেইন, পিকচার ক্যাম্পেইন। হ্যাঁ, অনেক ধরনের ক্যাম্পেইন রান করা যায়, ক্যারোসেল ক্যাম্পেইন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফেসবুকে কত ধরনের ক্যাম্পেইন রান করা যায় এটা যদি কেউ কোশ্চিন করে, এটার আসলে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। ফেসবুকে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রান করা যায়। তবে যদি কেউ আপনাদেরকে কোশ্চিন করে যে ফেসবুকে কতটা অবজেক্টিভ টার্গেট করে ক্যাম্পেইন রান করা যায়, অর্থাৎ অর্থাৎ অ্যাড অবজেক্টিভ কতগুলা ফেসবুকে, এটা যদি আপনাকে কেউ বলে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আপনার ফেসবুকের অ্যাড অবজেক্টিভ হচ্ছে কয়টা? 6টা। ঠিক আছে। জি। এবার যেহেতু আমরা বললাম যে একটা কোম্পানির শুরুর দিকে আসলে দরকার পড়ে কি, শুরুর দিকে দরকার পড়ে অ্যাওয়ারনেস বিল্ড করা। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনার এই অ্যাওয়ারনেসের টিক দেই, দিয়ে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে জাস্ট আপনার আমাদের ক্যাম্পেইনের সিস্টেমটা চলে আসছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে ফেসবুকে একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয় 3টা স্টেজে। একটা ক্যাম্পেইন সেট আপ করতে হয় 3টা স্টেজে। 3টা স্টেজের তিনটে ফার্স্ট স্টেজে। স্টেজ হচ্ছে ক্যাম্পেইন স্টেজ, দেন হচ্ছে অ্যাড সেট স্টেজ, আর লাস্টলি হচ্ছে অ্যাড স্টেজ। আমরা ফেসবুকে একটা নর্মাল অ্যাড অ্যাকাউন্ট থেকে 10,000 ক্যাম্পেইন তৈরি করতে পারি। 10,000 ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন তৈরি করতে পারি। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে কি আপনার এই যে 3টে স্টেজ এখানে কিন্তু দেয়া আছে। ক্যাম্পেইন স্টেজে এরকম ইন্ডিভিজুয়াল আমরা 10,000 ক্যাম্পেইন সেট আপ করতে পারি। আবার এই অ্যাড সেট স্টেজে আমরা প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে, দেখেন প্রতিটা ক্যাম্পেইনের আন্ডারে 10,000 করে অ্যাড সেট তৈরি করতে পারি। আর প্রতিটা অ্যাড সেটের আন্ডারে আবার তৈরি করতে পারি 50টা করে অ্যাড। এখন কথা হইতেছে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে এতগুলো অ্যাড সেট বা অ্যাডস কেন রান করতে হবে। স্বাভাবিকভাবে দেখেন, আমি একটা ক্যাম্পেইন রান করলাম, আমার কোম্পানিটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমার কোম্পানিটা হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো সেই ক্ষেত্রে দেখেন আমার কোম্পানি এমন হতে পারে না যে আমি বাংলাদেশে একটা ক্যাম্পেইন রান করব, ইন্ডিয়াতে একটা ক্যাম্পেইন রান করব, পাকিস্তানে একটা ক্যাম্পেইন রান করব। হইতেই পারে, তাই না? এখন বাংলাদেশে আমার টার্গেট অডিয়েন্স আর ইন্ডিয়াতে আমার টার্গেট অডিয়েন্স কি সেম হবে বলেন তো, নাকি কিছুটা চেঞ্জ হবে? না। চেঞ্জ হবে। স্বাভাবিকভাবে কিছুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তো যেহেতু কিছুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা একটা, আপনার হচ্ছে কি, অ্যাড সেট করবো বাংলাদেশের জন্য, আর একটা অ্যাড সেট করবো ইন্ডিয়ার জন্য, আর একটা করবো পাকিস্তানের জন্য, আর একটা করবো অন্যান্য প্ল্যাটফর্মের জন্য বা অন্যান্য কান্ট্রির জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা ক্যাম্পেইন স্টেজের আন্ডার এরকম মাল্টিপল অ্যাড সেট আপনার তৈরি করার দরকার পড়তে পারে। বুঝতে পেরেছি? জি। ওকে। ওকে, ফাইন। তাহলে আমরা যে ক্যাম্পেইনটা সেট আপ করছিলাম, জাস্ট ক্যাম্পেইনটা একটু এডিট করে ফেলবো। ক্যাম্পেইনটা এডিট করার পর দেখেন প্রথমে দেয়া আছে নাম।
স্বাভাবিকভাবে আমার একটা পেজ, ধরেন যে কি পেজ, আমি একটা পেজ দেখে আসি কোন পেজের জন্য ক্যাম্পেইন রান করা যায়। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো পেজ এখন আছে কানেক্ট করা। ধরেন যে আমার হচ্ছে পেজ এই নেক্সট জেন। হ্যাঁ, ধরেন যে আমি নেক্সট জেনের একটা এই পেজটা নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবে এই নেক্সট জেনের জন্য আমি কি করব, আমি ক্যাম্পেইন রান করব। এই পেজটা একটা ডেমো পেজ। হ্যাঁ, এই পেজটা আসলে টোটাল একটা ডেমো পেজ। এই পেজে আসলে আমরা হচ্ছে যে আমি এক একটা সময় এক একটা ব্যাচের ক্লাস নিতাম। এটা আর কি আপনার এখান থেকে আপনার সেজন্য রয়ে গেছে আর কি আমার কাছে। তো এই পেজে আমি ক্যাম্পেইন রান করবো, তো সেক্ষেত্রে আমার কোম্পানির নাম হচ্ছে নেক্সট জেন। এখন হতেই পারে যে আমি 5-7টা কোম্পানির জন্য ক্যাম্পেইন রান করি। তাহলে আমাকে তো ডিফাইন করে রাখতে হবে কোন ক্যাম্পেইনটা কার জন্য ছিল, তাই না? তো সেক্ষেত্রে আমরা যে কি করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে হাইপেন দিয়ে আমি দিয়ে দিব নেক্সট জেন, যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে এইটা আমার নেক্সট জেন যে পেজটা তার জন্য করা হয়েছে। এখন এই নামটার জন্য আপনার অ্যাডে কোনো পারফরমেন্স গ্যাপ আসবে না। নামের জন্য যে আপনার পারফরমেন্স অনেক ভালো হবে বা খারাপ হবে এরকম কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি করতে, কেন এটা রাখতেছি, কারণ আমি জাস্ট মনে রাখতে পারি। হ্যাঁ, তো এখন আপনার যদি মনে হয় যে না, এত নাম দিয়ে আসলে মনে রাখতে গেলে কষ্ট হচ্ছে আমার, 1 2 3 4 দিয়ে আমি নাম্বারিং করবো, একজনকে নাম দিব 1, একজনকে দিব 2, একজনকে দিব 3, তো ফাইন, কোনো প্রবলেম নাই। আপনার যদি মনে হয় যে এখানে আপনার নিজের নাম দিয়ে রাখবেন, আপনার বুঝতে সহজ হবে, সেটাতেও কোনো প্রবলেম নেই। তো জাস্ট এখানে জাস্ট আপনি নাম দিয়ে রাখেন। হ্যাঁ, এরপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে দেখেন যে ক্লিক করলে আমরা 4 ধরনের স্পেশাল অ্যাড দেখতে পারি। বেসিক্যালি ফেসবুকে যখন কোনো ক্যাম্পেইন রান করা হয় ফিনান্সিয়াল কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে, মেনলি ক্রেডিট কার্ড অফার টফার বা অন্য কোনো কিছু দেওয়া হয়, বা কোনো এমপ্লয়মেন্ট বা হাউজিং বা সোশ্যাল ইস্যু আর ইলেকট্রিক্যাল ইস্যু নিয়ে যদি কোনো কাজ করা হয়, তখন আসলে এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। যদি হাউজিং হয় বা হোম রেন্ট বা রিয়েল এস্টেট বা অন্য কোনো কিছু যদি হয়, তাহলে এটা আপনাকে টিক দিতে হবে। যদি টিক না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হইতে পারে। এরপর এখানে বাইং টাইপ অপশন আছে, অপশনে রাখবো, এখানে রিজার্ভেশনটা দিব না। রিজার্ভেশন বেসিক্যালি আমি রিজার্ভ করে রাখতেছি, পরবর্তীতে একটা ক্যাম্পেইন রান করবো, জাস্ট আগে থেকে জায়গা দখল করে রাখা। তো এটা দরকার নেই, অপশনে রাখেন, কোনো সমস্যা নেই। অ্যাওয়ারনেসটা আমরা আগে সিলেক্ট করেছিলাম, এখান থেকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাসটা আমরা আসলে এখানে অন করতেছি না। কেন অন করতেছি না, কিছুক্ষণ পরে আমি ব্যাক করব, এই সেকেন্ড স্টেজ থেকে ব্যাক করব, তখন বুঝাই দেবো। হ্যাঁ, এবি টেস্ট আমরা 2টা ভার্সন করব, কোন ভার্সনটা ভালো পারফর্ম করে সেটা জাস্ট আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, এখন এমন হইতেই পারে যে আমি এবি টেস্ট কি করলাম, আমি 2টা ভার্সন করলাম, যে একটা ভার্সন খুব ভালো পারফরমেন্স আসছে, তাহলে তো কি আর একটা ভার্সন আমাকে বন্ধ করে দিতে হবে, তাই না? আমরা লাস্ট ক্লাসে ওই এবি টেস্ট নিয়েও কিন্তু কিছু কথা বলেছিলাম, তো সেক্ষেত্রে তাদের মানুষ যারা দেখছেন ভিডিওটা, তাদের হয়তো বা মাথায় আছে। তো যাই হোক, আমি এখান থেকে এগুলো অন করতেছি না, আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখা যায় আবার আমাকে নাম দিতে হবে, তো নিউ অ্যাওয়ারনেস অ্যাট সেট। হ্যাঁ, এখানে কোন কোম্পানির জন্য করতেছি আমি, নেক্সট জেন। এটা ধরেন যে আমি বাংলাদেশের জন্য করতেছি, বিএ আহ দিয়ে দিই, বাংলাদেশ দিয়ে দিই। হ্যাঁ, তো আমি এই ক্যাম্পেইনটা রান করতেছি বাংলাদেশের জন্য। আমি এটার পর আবার কি একটা ইন্ডিয়ার জন্য করবো আলাদা করে, তো আমি জাস্ট এখানে বাংলাদেশ নাম দিয়ে রাখলাম। এরপরে দেখেন ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এখানে বেশ কিছু অপশন আছে, তো এই অপশনগুলো একটু বুঝবো। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার 3টা জিনিস খুব বেশি শুনবেন। 3টা জিনিস খুব বেশি শুনবেন, এক হচ্ছে আপনার রিচ, 2 হচ্ছে ইমপ্রেশন, আর 3 হচ্ছে এঙ্গেজমেন্ট। কারোর কি কোনো আইডিয়া আছে এই 3টা জিনিস নিয়ে, কোনটা কি? জি, আছে অল্প। একটু বলেন তো তাহলে আমাকে কি। রিচ মানে হচ্ছে আপনার আমার ক্যাম্পেইনটা কতজনের কাছে পৌঁছালো। ওকে। আর তারপরে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে কতজন ওটাকে করলো আর কি, হয়তো ক্লিক করলো বা কি, এরকম কিছু একটা বোঝাচ্ছে মনে হয়। আর আপনার, কতজন ওই কাজের আন্ডারে আর কি মানে আসলো ওই অ্যাডের আন্ডারে? ওকে, আচ্ছা, আমি জাস্ট একটু ক্লিয়ার করি। ইমপ্রেশন মানে হচ্ছে কতবার দেখা হলো, ঠিক আছে? ইমপ্রেশন মানে হচ্ছে আমার অ্যাডটা কতবার দেখা হয়েছে। রিচ মানে হচ্ছে কতজন দেখেছে। এমন তো হইতেই পারে একজন 5বার দেখেছে, তাই না? হতে পারে কিনা? যদি একজন 5বার দেখে তাহলে কি হবে, জি। সে হচ্ছে আপনার
এখানে কি হলো, রিচ হলো কিন্তু এক, ইমপ্রেশন হলো পাঁচ। ঠিক আছে? ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ। আর এঙ্গেজমেন্ট হলো যে কতজন আসলে আমার এই অ্যাডের সাথে ইন্টারাক্ট হইলো, কতজন কানেক্ট হইলো। জি। বুঝতে পেরেছি? জি। ওকে। সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার, বা আমার হচ্ছে কমেন্টের রেসপন্স করা, সবকিছু এঙ্গেজমেন্টের ভেতরে। হ্যাঁ। তো এখানে দেখেন যে প্রথমটা আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। আমার টার্গেট যদি হয় যে আমার অ্যাডটা বেশি সংখ্যক পিপুলের কাছে পৌঁছানো, তাহলে আমরা এটা চুজ করব। এখন আমার টার্গেট যদি হয় যে মানুষ বেশি বেশি বার আমার অ্যাডটা দেখুক, হ্যাঁ, একজনের কাছে 5-7 বার গেলেও কোনো প্রবলেম নাই, তাহলে আমরা সেকেন্ডটা চুজ করব। এরপরে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লেফট। এখানে দেখেন কি লেখা আছে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। যারা আসলে আপনার অ্যাডটা দেখে পরবর্তীতে মনে রাখার সম্ভাবনা বেশি, তাদের কাছে জাস্ট অ্যাডটা পৌঁছায় দিবেন। এরপর দেখেন যে ম্যাক্সিমাইজ থার্স্ট প্লে ভিউ। এই ক্ষেত্রে এটা যখন আপনি দিবেন, তখন আপনার অ্যাডটা হবে ভিডিও অ্যাড, এবং সেক্ষেত্রে এটা হবে নন স্কিপেবল ভিডিও অ্যাড, অর্থাৎ 15 সেকেন্ড জোর করে দেখাবে। আর যদি আপনি দেন যে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ, সেই ক্ষেত্রে আপনার অ্যাডটা হবে হচ্ছে আপনার স্কিপেবল অ্যাড, অর্থাৎ 3 সেকেন্ড, 3 সেকেন্ড না, 5 সেকেন্ড পর আপনি স্কিপ করতে পারবেন। বুঝতে পেরেছি? জি। ওকে। তাহলে আমার ধরেন যে টার্গেট হচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো, আমি দিলাম ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এবার দেখেন যে আমার কোন পেজের জন্য আমি কাজটা করব। তো আমার পেজটা আমি নেক্সট দিন বলেছিলাম, জাস্ট এখান থেকে আমার পেজটা দেখেন দেখা যাচ্ছে। যদি না খুঁজে পান তাহলে কি করবেন, এই যে পার্সোনালি ক্লিক করেন, এখান থেকে দেখেন যে আপনার যতগুলো পেজের অ্যাডমিন আপনি আছেন, সব পেজ এখান থেকে দেখা যাচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনার হচ্ছে যে কই গেল আমার পেজটা। আচ্ছা, এখানে যদি না পান, এই যে বিজনেস অ্যাকাউন্ট একটা আছে, এখানেও থাকতে পারে। এখান থেকে just খুঁজে বের করতে হবে। আহা, এই যে দেখেন নেক্সট জেন আছে, ডিজিটাল বিজনেস, এখান থেকে নেক্সট জেনটা চুজ করলে আপনার নেক্সট জেনটা এখানে চলে আসবে। এবার আপনার কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা টোটালি অপশনাল। এটা টোটালি আপনি এখন অ্যাভয়েড করেন। এটা আসলে হচ্ছে যে আপনার ফেসবুক যেটা আপনার জন্য বেস্ট মনে করবে সেটা সেখানে দিয়ে দিবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে কোনো প্রবলেম নাই। বেসিক্যালি প্রতি 1,000 জনের কাছে অ্যাডটা পৌঁছাইতে আপনি কতটা খরচ করতে রাজি আছেন, সেটা হচ্ছে এই কস্ট পার গোল। তো এটা জাস্ট আপনি আপাতত স্কিপ করেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ। এরপরে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। দেখেন এখানে টার্গেটটা আপনি চুজ করতে পারবেন না এখন আপাতত, কারণ আপনি হয়তো বা নর্মালি এই 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 অ্যাডটা থেকে এখন এটা অ্যাভেলেবল দিচ্ছে না। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি নাই। তো আমরা জাস্ট ক্যাপটা একটু বুঝি। খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে 2 টাইমস এভরি 7 ডেজ। আমার টার্গেট ছিল কি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। আমি যদি এখানে দিয়ে দিই আপনার 7 টাইম আর 10 টাইমস দিয়ে দিই, 10 টাইমস পার ডে, তাহলে কি হবে, আমার অ্যাডটা একজনের কাছে দিনে 10 বার পর্যন্ত যাবে। হ্যাঁ, এখানে আমার একটা দিনে 10 বার পর্যন্ত একজনের কাছে যাবে, আমি কিন্তু সেটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ। তো এটা জাস্ট আপনি আপনার মতো করে চুজ করবেন, আপনার প্রয়োজনীয়তা যেটা সেটা আপনি চুজ করবেন। হ্যাঁ। এবার শো মোর অপশনে ক্লিক করে দেখেন এখানে জাস্ট ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে থাকবে, এখানে কোনো আপনার চেঞ্জেস দরকার নাই। এরপরে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভের এখানে দেখেন একটা অপশন আছে ডাইনামিক ক্রিয়েটিভ। এখানে জাস্ট আপনি যদি এটা অন করে দেন তাহলে কি হবে, দেখেন লেখা আছে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ অ্যাজ ইমেজ অ্যান্ড হেডলাইন্স অ্যান্ড উই উইল অটোমেটিক্যালি জেনারেট কম্বিনেশন অপটিমাইজ ফর ইউর অডিয়েন্স। স্বাভাবিকভাবে আমার অডিয়েন্স এবং আপনার হচ্ছে কি, আপনার অ্যাডের পিকচার বা অন্যান্য যে সকল জিনিসগুলো আপনার দিতে হবে, টেক্সট বা বাটন বা অন্যান্য যে যা যা আছে সবকিছু কি হবে, ফেসবুক নিজে থেকে আপনার ডিসাইড করে দিয়ে দিবেন, নিজে থেকে দিবে। তো নিজে থেকে যখন ফেসবুক দিবে, দেখেন আমি 10% অফ দিব, ফেসবুক জানবে 10% অফ দিতে হবে, বলুন তো। আমি 10% ডিসকাউন্ট দিব, সেই 10% ডিসকাউন্টের ব্যাপারে কি ফেসবুক জানার কোনো অপশন আছে? আমি যদি তাকে না বলি, জি নাই। অপশন তো নাই, তাই না? তাহলে এখানে আসলে আমরা যদি ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিলে সব ক্ষেত্রে কিন্তু আমরা আসলে বেনিফিশিয়াল বা বেনিফিটেড হইতে পারবো না।
তো এটা তাহলে আমরা অফ করতেছি। এখন বাজেট কত? ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এখানে দুইটা অপশন আছে। ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে আপনি খরচ করবেন, আর লাইফ টাইম বাজেট মানে হচ্ছে ধরেন যে আপনি 10 দিন বা 5 দিন বা 7 দিনের জন্য একটা বাজেট ফিক্স করে দিবেন। হ্যাঁ, তো এটা আসলে আপনার কোনটা ভালো বা কোনটা আসলে দরকার বা কেন আসলে কোনটা কি দিতে হবে এটা যদি কথা বলি, দেখেন, আপনার টার্গেট হচ্ছে খুব অল্প সময়ে বেশি সংখ্যক প্রোডাক্ট সেল করা। এমন যদি হয় তাহলে আপনার যাওয়া উচিত হচ্ছে লাইফ টাইম বাজেটে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সংখ্যক পিপলকে আপনি সার্ভিস প্রোভাইড করবেন বা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট আপনার প্রতিদিন ম্যানুফ্যাকচার হয়, নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করবেন, তাহলে আপনাকে যেতে হবে ডেইলি বাজেটে। বুঝতে পেরেছি? জি। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন $10। সেই ক্ষেত্রে $10 অনুযায়ী আমাকে আসলে হচ্ছে পারফরমেন্স দিবে। হ্যাঁ, এরপরে একটা কবে থেকে শুরু হবে এবং এটা আসলে কবে শেষ করতে চাচ্ছেন, যদি শেষ করতে না চান তাহলে কন্টিনিউয়াসলি চলবে, এইটাও জাস্ট আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে বাজেট স্কেডিউলিং, আপনি চাইলে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট কয়েকটা দিনে আপনি বাজেটটা কিন্তু বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, বাজার স্কেডিউলিং এর ক্ষেত্রে ধরেন আমার শুক্রবারে আমার হচ্ছে যে আমি বাজেট একটু বাড়ায় দিব। কেন বাড়ায় দিব? কারণ আমার মনে হচ্ছে যে শুক্রবারে হয়তো আমার প্রোডাক্টের বেশি অর্ডার আসতে পারে। তো সেই ক্ষেত্রে জাস্ট কি করতে হবে, সেই ক্ষেত্রে জাস্ট আপনার এইখান থেকে জাস্ট এটা ক্লিক করবেন, ডেটটা ফিক্স করবেন। এই জাস্ট এখান থেকে ক্লিক করেন কোন ডেটে বাজেট বাড়াবেন সেটা জাস্ট এখানে দেন। 14 তারিখ থেকে 15 তারিখ, বা 14 তারিখ থেকে ধরেন যে আমার 17 তারিখ বাজেট বাড়বে হচ্ছে, দেখেন কি ইনক্রিজ ডেইলি ভ্যালু, আমি দিলাম যেখানে $5। মানে দেখেন এই 3 দিনের বাজেট কিন্তু কি হবে, $10 সাথে $5 মানে $15 করে। আর বাকি কয়দিন থাকবে শুধুমাত্র $10 করে বাজেট। এভাবে আপনি টোটাল হচ্ছে কি, টোটাল আপনি 10টা পর্যন্ত, সরি 50টা এন্ট্রি দিতে পারবেন। এটা 10টা ছিল, এটা বাড়াই দিছে। হ্যাঁ, এটা 10টা এন্ট্রি দিয়ে যেতে এখন 50টা করে দিচ্ছে, যে আপনি 50টা আলাদা স্কেডিউলিং করতে পারেন, আলাদা ডেট আপনি অ্যাড করতে পারেন। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, আমরা তো অনেকটা টাইম অলরেডি হচ্ছে কথা বলতেছি, আমাকে জাস্ট একটু আপনাদের যে অর্ডার আইডিটা আছে, হ্যাঁ, অর্ডার আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিবেন। সেক্ষেত্রে আসলে হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে আমার একটু হেল্প হয়ে যাবে। চ্যাট বক্সে আপনাদের অর্ডার আইডিটা একটু দিয়ে দিবেন। আমরা জাস্ট 5 মিনিটস একটু অফ দিতেছি, বা 5 মিনিটস আর 3 মিনিটস, আমরা 50 থেকে আবার শুরু করবো। জাস্ট একটু সবাই অর্ডার আইডিটা একটু দিয়ে দিব কমেন্ট করে বা মেসেজ করে।
আচ্ছা, তো এখন পর্যন্ত দুইজন আর কি আপনার হচ্ছে অর্ডার আইডি, দুজন না একজন দিছেন। বাকিরা একটু দিয়ে দিয়েন আর কি, হ্যাঁ। ওকে, ফাইন। তো জাস্ট আমরা এরপরে চলে আসতেছি আমাদের হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলে। তো এই জায়গা থেকে দেখা যাবে লোকেশন কোথায় আমি আসলে হচ্ছে যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি, সেই ক্যাম্পেইনটা জাস্ট হচ্ছে আপনার লোকেশনটা এখান থেকে দিব। তো বাংলাদেশ আছে, আমি জাস্ট ঢাকা থেকে ধরেন আমি ক্যাম্পেইনটা রান করবো, তাহলে এখানে কি করব, এটা জাস্ট কেটে দেন। কেটে দিয়ে এই সার্চ লোকেশনে ক্লিক করেন ঢাকা। তো দেখেন এখানে আছে ঢাকা, ঢাকা বাংলাদেশ, আর একটা আছে ঢাকা ডিভিশন বাংলাদেশ। এটা কিন্তু ঢাকা জেলা, এটা ঢাকা বিভাগ, হ্যাঁ। তো ঢাকা বাংলাদেশ রাখলাম। তো দেখেন ঢাকা বাংলাদেশ দেওয়ার পর এখানে কি হয়েছে, ঢাকা বাংলাদেশ প্লাস হচ্ছে আপনার 20 মাইল রেডিয়াস। তো এটাকে আমরা জাস্ট কমায় 10 মাইল পর্যন্ত করতে পারি যদি আপনি এভাবে সার্চ করে নেন। যদি আপনার লোকেশনটা হয় আরো মিনিমাম, আরো কমাইতে হয়, তো সেক্ষেত্রে জাস্ট কি করব, ক্লিক করব জাস্ট এই ড্রপ পিনে ক্লিক করার পরে জাস্ট আমি ধরেন যে মিরপুর 10 থেকে যদি একটা রান করতে চাই, just মিরপুর 10-এর উপর ছেড়ে দিব। এবং এই জায়গাতে দেখেন যে এবার আপনার এটাকে আরো কমানো যায়, 1 মাইল করা যায়। তো স্বাভাবিকভাবে তখন কি হবে, তখন এই ক্যাম্পেইনটা হবে আপনার শুধুমাত্র মিরপুর 10-এর সাথে আর কি, যে এই অংশটা, এই ব্লু কালারের অংশটা যারা থাকবে তারা আসলে এই ক্যাম্পেইনটা দেখতে পারবে, এর বাইরে থাকলে আর দেখতে পারবে না, হ্যাঁ। তো এইভাবে আপনি হচ্ছে যে 10টা পর্যন্ত আপনি এরকম লোকেশন অ্যাড করতে পারবেন। এটা জাস্ট ইনক্লুড করা, আমি চাচ্ছি ধরেন যে এই এলাকাটা বাদ দিতে, তাহলে কি করবো, এই যে এখান থেকে জাস্ট এটা এক্সক্লুড করে দিব, ড্রপ পিন ক্লিক করে এই জায়গাটা একটা দিয়ে দিব। এবং সেক্ষেত্রে এটাও আমি ধরেন যে দিয়ে দিব হচ্ছে 1 মাইল, হ্যাঁ। সেক্ষেত্রে এই যে কমন সেকশনটা যেটা থাকলো, এই রেড কালারের সেকশনটা কিন্তু আবার এক্সক্লুড হয়ে যাবে, যদিও টোটালটা ইনক্লুড ছিল কিন্তু এই অংশটা আবার এক্সক্লুড হয়ে যাবে। তো এরপরে জাস্ট এখান থেকে আপনি হচ্ছে এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই রাখেন, কোনো সমস্যা নাই। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা এখন ভালো পারফর্ম করতেছে, চাইলে আপনি সুইচ টু স্যার অরিজিনাল। ওই রেড মার্ক করা যে সার্কেলটা ব্লু হ্যাঁ, হ্যাঁ, মার্কের উপরে ওই ওই জায়গাটুকু রিচ করবে না আমার অ্যাড, এই তো? হ্যাঁ, হ্যাঁ, রেড কালারটার এই যে ব্লু কালারের ভেতরে রেড কালার যেটুকু পড়েছে না, এটুকু হুম হুম, বাদ, এক্সক্লুড বুঝেছি। হয়ে গেল। ওকে, আচ্ছা। ঠিক আছে। তো এরপরে জাস্ট হচ্ছে আপনার এখানে অ্যাডভান্টেজ অডিয়েন্স আপনার হচ্ছে যদি রাখেন, তাহলে ফেসবুকে এটা মোটামুটি এখন ভালোই পারফর্ম করতেছে, খারাপ করতেছে না। তবে আপনি যদি চান যে না, কাস্টমাইজ একদম টার্গেট করবেন অডিয়েন্স গুলাকে, তাহলে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যেতে হবে। দেন ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে এই জায়গাতে অডিয়েন্সের সেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই জায়গাতে লেখেন এখন এজ, আমি ধরেন যে একটা ফ্ল্যাট সেল করবো, তাহলে কি 18 বছর থেকে আপনার 65 বছর পর্যন্ত দেখানো দরকার আছে? 18 বছরের কোনো বাচ্চা কি ফ্ল্যাট কেনার মতো ক্যাপাবিলিটি থাকে? থাকে না। না। তাহলে নো। অ্যাটলিস্ট তখন দিতে হবে কত? অ্যাটলিস্ট দিতে হবে 40 বা 35, তাই না? হুম। আবার যদি টি শার্ট সেল করার কথা বলি, দেখেন আবার এই যে এত বয়স্ক মানুষ কিন্তু কি টি শার্ট পছন্দ নাও করতে পারে, তাহলে তখন আবার কি করতে হবে, এটা তখন এটা আবার কমাইতে হবে, হ্যাঁ। এবার দেখেন যে প্রোডাক্ট টু প্রোডাক্ট আমার জেন্ডার ভেরিফাই, মানে ভেরিয়েশন নিয়ে আসা, ছেলে মেয়েগুলাকে আমি এখান থেকে এডিট করে দিতে পারবো, ছেলে অথবা মেয়ে অথবা অল। অল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ারে আসলে এই জায়গা থেকে দেখেন যে এই যে ব্রাউজে ক্লিক করবেন, ডেমোগ্রাফিকে যান, দেখেন এডুকেশন, সে কোন লেভেলের এডুকেশন পড়াশোনা করতেছে, কলেজ গ্রেডে, সে কি হচ্ছে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, হাই স্কুল গ্রেডে, কলেজে আছে, না কোন টাইপের, সে সে কি মাস্টার ডিগ্রি নিচ্ছে কিনা। আপনি যদি মাস্টার ডিগ্রি চুজ করে দেন, তাহলে কি হবে, শুধুমাত্র যারা মাস্টার ডিগ্রি আপনার পাস করছে, যাদের হচ্ছে বয়স 40 থেকে 65 প্লাস, শুধুমাত্র তারা টার্গেটেড হবে। এবং সেক্ষেত্রে দেখেন যে আপনার ডেইলি রেজাল্ট কিন্তু, রিচ কিন্তু কমে যাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা করলে কি লাভ, এটা করলে হচ্ছে আমার কিন্তু টার্গেট অডিয়েন্সটা আমি বুঝতে পারতেছি, একদম টার্গেটেড পিন পয়েন্ট অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারতেছি, হ্যাঁ। তো জাস্ট এখান থেকে আপনার পছন্দ পছন্দ না, প্রয়োজন অনুযায়ী জাস্ট এখান থেকে ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার, এখানে ক্লিক করে করে আপনার যেটা আসলে এক এক প্রোডাক্টের ক্ষেত্রে তো এক এক রকম হবে, সেটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। লাইক আমি একটা প্রোডাক্ট, একটা টি শার্ট আমি সেল করবো যেটা আমার কলেজ স্টুডেন্টের জন্য তৈরি করেছি, তাহলে আমি এখান থেকে জাস্ট কি করবো, এই ব্রাউজার যাবো, ডেমোগ্রাফিকে যে কলেজ গ্রেড স্টুডেন্টটা আমি সিলেক্ট করে দিব। অথবা আপনি এখানে সার্চও করতে পারেন, হ্যাঁ, স্টুডেন্ট লেখা, এখানে যে স্টুডেন্ট, যারা ট্রাউজার পছন্দ করে ট্রাউজার, সেক্ষেত্রে হ্যাঁ, টি শার্ট পছন্দ করলে টি শার্ট, হ্যাঁ। এখানে জাস্ট আপনি লিখতে পারেন, লিখে জাস্ট আপনার হচ্ছে যে দিলে ওই রিলেটেড পিপুলের কাছে আর কি ফেসবুক আপনার একটা পৌঁছাবে। এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজে ফিল্টার করে দিতে পারেন, যারা বাংলায় কথা বলছে তাদেরকে জাস্ট একটা দেখাবেন, যারা ইংলিশে কথা বলছে তাদের কাছে আমি একটা দেখাবো, হ্যাঁ। আর এই জায়গাটা এখানে একটা টিক দেওয়ার অপশন আছে, এই টিকটা দিয়ে দিবেন, তাহলে ফেসবুক নিজে থেকে আপনার অডিয়েন্সটাকে একটু এক্সপ্যান্ড করার ট্রাই করবে এবং সেক্ষেত্রে আপনার রেজাল্ট একটু বাড়বে, কিছুটা হলেও বাড়বে, হ্যাঁ।
আর এখানে হচ্ছে এ বি টেস্ট করবো কিনা, তো এ বি টেস্ট আসলে হচ্ছে করার ক্ষেত্রে আসলে কার্ডের আপনার মানে ওটা আমি দেখাতে পারবো না এখন, কারণ আমার কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, এ বি টেস্ট করতে হলে একটা ক্যাম্পেইন পাবলিশ করতে হয়, তারপর আবার এডিট করে দেখাইতে হয়। তো সেক্ষেত্রে এটা বাদ দিচ্ছি আমি আপাতত। এরপরে প্লেসমেন্ট, আপনার এই অ্যাডটা কোথায় কোথায় শো করা হবে? সেটা কি ফেসবুকে শো করা হবে, সেটা কি মেসেঞ্জারে শো করা হবে, নাকি ইনস্টাগ্রামে শো করা হবে? সেটা কি ডেস্কটপ থেকে দেখা যাবে নাকি ল্যাপটপ থেকে দেখা যাবে বা মোবাইল থেকে দেখা যাবে? ল্যাপটপ না, মানে ডেস্কটপ আর মোবাইল থেকে দেখা যাবে। সে সকল কিছু আপনি জাস্ট যে এখান থেকে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন যে কি, আপনি জাস্ট এখানে যে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক মেসেঞ্জার ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে। অডিয়েন্স নেটওয়ার্কের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? বলেন তো। জি না। 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 অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে, আমরা কি ওই যে ফেসবুকে অনেক সময় গেমস খেলি না? হ্যাঁ। এই গেমস বা বিভিন্ন যে গেমস গুলো আমরা খেলি, সেই গেমস গুলো আসলে এই অডিয়েন্স নেটওয়ার্ক প্ল্যাটফর্মে খেলা হয়। হ্যাঁ, ওই প্ল্যাটফর্মটাকে বলা হয় অডিয়েন্স নেটওয়ার্ক। এরপর দেখেন যে এখানে আপনার হচ্ছে কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন, কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন না, সবকিছু সিলেক্ট করার অপশন আছে। এখানে সবকিছুই ভালো, আমি জাস্ট বলবো এই সার্চ রেজাল্ট উঠায় দেন। কারণ আমরা যখন ফেসবুকে কোনো কিছু সার্চ করি, আমার টার্গেট থাকে ওই সার্চের ভেতরে যাওয়া। তো সেক্ষেত্রে এই সার্চ রেজাল্টটা উঠায় দিলে সব থেকে ভালো। হ্যাঁ, কেন উঠায় দিব কেন এটা? দেখেন আমরা যখন ফেসবুকে কোনো কিছু কিছু লেখা সার্চ করি, আমার টার্গেট থাকে ওই সার্চ করার রেজাল্টের ভিতরে যাওয়ার। তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে একটা লেআউট কিন্তু দেখাচ্ছিল, এখানে একটু খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন যখন কোনো কিছু লেখা সার্চ করব, এই যে আপনার যে জ্যাসপার্স মার্কেট এরকম লেখা থাকবে। তো এই অ্যাডের দিকে আসলে মানুষের নজর খুব কম যায়। কিন্তু দেখেন যেহেতু দেখাচ্ছে, তাহলে কি খরচ কিন্তু আপনার বাড়বে। বুঝতে পেরেছি? মানুষের সামনে যেহেতু যাচ্ছে, খরচ সেহেতু বাড়বে। তো সেক্ষেত্রে যেহেতু সার্চ করলে আমাদের টার্গেট থাকে সার্চ রেজাল্টে ভিজিট করা, তো সেক্ষেত্রে এটা বাদ দেওয়াটাই ভালো। ঠিক আছে। এরপরে শো মোর অপশন ঠিক আসলে আছে। এখানে দেখেন স্পেসিফিক ডিভাইস, আপনি কি মোবাইল থেকে যখন দেখাচ্ছে তখন ইয়ে করবে কিনা, হ্যাঁ আইওএস ডিভাইস থেকে দেখাবে কিনা, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে দেখাবে কিনা, এই সকল কিছু এখানে আছে। এখান থেকে just আপনি চুজ করতে পারেন। আর এখানে দেখেন যে এটা কি স্কিপেবল অ্যাড আকারে যাবে কিনা সেটাও এখানে দেওয়া যায়। হ্যাঁ, এখানে ইনভেন্টরি ফিল্টার, পাবলিক ব্লক লিস্ট এবং কন্টেন্ট টাইপ এক্সক্লুশনের ব্যাপারগুলো যদি বলি, ইনভেন্টরি ফিল্টারের ক্ষেত্রে যখন আপনি এটা ক্লিক করবেন, এক্সপেন্ডেড ইনভেন্টরিতে দিলে আপনার অ্যাডটা সকল ধরনের কন্টেন্টে যাবে। মডারেট ইনভেন্টরিতে দিলে সেটা কিছুটা মিনিমাইজ হবে। হ্যাঁ, কিছু সেন্সিটিভ কন্টেন্ট এক্সক্লুড করে দেওয়া হবে। আর লিমিটেড ইনভেন্টরিতে দিলে আপনার কন্টেন্টটা খুবই লিমিটেড সংখ্যক পিপলের কাছে, মানে পিপল না মানে প্রোফাইলে বা আপনার হচ্ছে যে বিভিন্ন অ্যাডের ভেতরে খুব লিমিটেড জায়গাতে আসলে যাবে, যদি আপনি এই লিমিটেড ইনভেন্টরি দিয়ে রাখেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা এক্সপান্ডেড রাখেন, কোনো প্রবলেম নাই। এরপরে পাবলিশার ব্লক লিস্ট, আপনি চাইলে এখান থেকে একটা ব্লক লিস্ট ক্রিয়েট করে আপনি স্পেসিফিক কিছু পিপলের কাছে অ্যাডটা যাতে না যাক সেই ব্যবস্থা করে দিতে পারেন, যে আমার অ্যাডটা এই সকল পিপলের কাছে না পৌঁছাক। আর কন্টেন্ট টাইপ এক্সক্লুশনের এখানে জাস্ট এডিটে ক্লিক করলে আপনার হচ্ছে জাস্ট এখান থেকে জাস্ট ওই যে লাইভে যেন আমার ভিডিওটা না যায়। হ্যাঁ, সরি, হ্যাঁ এই যে লাইভ ভিডিওতে যেন আমার অ্যাডটা না যায়, সেটা জাস্ট আপনি এখান থেকে আহ বুঝতে পারবেন। ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট স্টেজ, যেখানে আসলে খুব একটা কাজ থাকবে না, আমাদের জাস্ট একটু পিকচার দেয়া। হ্যাঁ, এখানে জাস্ট আপনি আবার রিনেম করবেন। এখানে জাস্ট আপনার মতো করে আপনি এখানে রিনেম করে দিবেন, জাস্ট হচ্ছে যে নেক্সট জেনের অ্যাডস বা এই নেক্সট জেন অ্যাড ফর বাংলাদেশ যেটা দেন দেন। নিচে আসেন, এখানে দেখেন যে ইমেজ অর ভিডিও দেওয়া যায় ক্যারোসল, সেক্ষেত্রে কি আমরা একের অধিক ইমেজ অর ভিডিও সেট করে দিব এখানে ক্যারোসলের ক্ষেত্রে, যদি আমরা ইয়ে করি। হ্যাঁ, একের অধিক যদি আমার ইমেজ আর ভিডিও আমরা যদি এখানে দেই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারোসল। আর কালেকশন যদি দেই সেক্ষেত্রে হচ্ছে কি ফুল স্ক্রিন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দেওয়া যায়, কিন্তু এটা করতে হলে ফেসবুক কমার্স ম্যানেজার সম্বন্ধে প্রপার আইডিয়া থাকতে হবে, ফেসবুক কমার্স ম্যানেজারে প্রোডাক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার
তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে কালেকশন আমরা যাচ্ছি না, আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিওতেই যাচ্ছি। এইখানে এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করব, ইমেজ আর ভিডিওতে ক্লিক করে জাস্ট এখানে দেখেন যে আপনার প্রথমে থেকে টেক্সট, অ্যাডের একটা প্রাইমারি টেক্সট দিতে হয়, অর্থাৎ অ্যাডের উপরের দিকে যে লেখাটা থাকে সেটা হচ্ছে কি প্রাইমারি টেক্সট। সেই প্রাইমারি টেক্সটটা আপনাকে দিতে হবে এখানে। জাস্ট ধরেন যে আমরা ওই যে ডিসকাউন্ট ডিসকাউন্ট যেগুলো লিখবো সবকিছু প্রথমে এখানে লিখবো, লেখার পরে জাস্ট এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যায় আমার যে পিকচারগুলো আপলোড করা আছে আগে সে সকল পিকচারগুলো এখানে দেখা যাচ্ছে, সে সকল পিকচারগুলো আমরা চুজ করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, আমরা একটা আপলোডও করতে পারি এখান থেকে নতুন করে। দেখেন জাস্ট আপলোডে ক্লিক করে আপনি আপলোড করে ফেলতে পারবেন। জাস্ট এখান থেকে আসেন। এরপরে দেখেন ফেসবুকে আমরা কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা হচ্ছে কি এরকম হচ্ছে যে অরিজিনাল পিকচারটা কি স্কোয়ার সাইজে 1:1 থাকে, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা আপনার হচ্ছে ভার্টিক্যালি পাই। তো সেক্ষেত্রে ভার্টিক্যালি যেখান থেকে আমরা দিব সেখান থেকে কিন্তু আমাদের হচ্ছে কি করতে হবে, এটা আপনার হচ্ছে অরিজিনালি স্কোয়ার হয়ে যাবে, উপর নিচে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন এই যে এরকম যদি উপরে নিচে ফাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই এঙ্গেজিং হয় না। তো সেক্ষেত্রে এটা কি করতে হবে, এটাকে জাস্ট হচ্ছে রিকমেন্ডেড সাইজে রাখবো। জাস্ট এখান থেকে আপনি স্কোয়ার, এটা জাস্ট আপনার হচ্ছে যে আহ, উপরে নিচে থেকে আর কি একদম হচ্ছে ভার্টিক্যালি আর কি আপনার এরকম থাকবে। হ্যাঁ, তো যাই হোক এখান থেকে আপনার হচ্ছে আহ আমরা নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই ইমেজটা তো বিভিন্ন জায়গাতে যাবে। সেক্ষেত্রে দেখেন যে ইমেজটা কোন জায়গাতে কোন ইয়েতে যাবে, দেখেন এই ইমেজে আমরা ভেরিয়েশন নিয়ে আসছে বেশ কিছু। হ্যাঁ, ফেসবুক নিজে থেকে তাদের এআই এর মাধ্যমে ইমেজটাকে কিছুটা চেঞ্জ টেঞ্জ করছে, যদিও খুব মিনিমাম চেঞ্জ, দেখেন আমরা কোনো কিছু চোখে পড়তেছে না। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ভেরিয়েশন আপনি না চাইলে না চুজ করেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, জাস্ট এখান থেকে জাস্ট আপনার এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট আমার দেখেন যে অ্যাড এর পিকচার কিন্তু কি আপনার আঁকিবুকি করবো না আমরা একটু, হ্যাঁ আমরা আঁকিবুকি না করি। আঁকিবুকি করলে আবার আসলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে একটু জাস্ট হচ্ছে সবাই আঁকিবুকি করেন না, বুঝতেছেন। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। ওকে, তো এই জায়গাতে জাস্ট আপনার দেখেন যে আমরা স্টোরিতেও তো অ্যাডটা যাবে, তাই না? স্টোরি কিন্তু একটা বোরিং জায়গা, সেখানে কিন্তু যদি কোনো এঙ্গেজিং কোনো কিছু যদি মিউজিক না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তো সেক্ষেত্রে এইটা দেখেন যে একটা টিক দেওয়ার অপশন আছে, আপনি এটা টিক দিয়ে রাখলে কি হবে, সবার কাছে তার পছন্দ অনুযায়ী মিউজিকটা চলে যাবে। হ্যাঁ, সবার কাছে তার পছন্দ অনুযায়ী আপনার মিউজিকটা চলে যাবে। আর আপনি যদি এখানে হচ্ছে যে একটা মিউজিক সিলেক্ট করে দিতে চান, জাস্ট সিলেক্ট মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি এটা অফ করে স্পেসিফিক একটা মিউজিক এখান থেকে চুজ করে দেবেন, জাস্ট অফ করে দিব। দেওয়ার পরে জাস্ট আপনার, আচ্ছা এটাকে ক্লিয়ার করি, নেটের মধ্যে প্রবলেম করতেছে আমার এখানে। হ্যাঁ, জাস্ট এটা অফ করে দিয়ে এখান থেকে আপনি তখন যে পছন্দ মতো একটা মিউজিক চুজ করে জাস্ট সেভ করলে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন একটা মিউজিক সবার কাছে যাবে। হ্যাঁ, একই মিউজিক তখন সবার কাছে যাবে। তো জাস্ট এইটুকু করার পরেই আপনার হচ্ছে কাজটা শেষ। এখানে জাস্ট ল্যাঙ্গুয়েজ বা আপনার ট্র্যাকিং এর যে ব্যাপারগুলো আছে এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। তো এইগুলা আসলে আমরা হচ্ছে যে আপাতত স্কিপ করি। যখন আপনারা হচ্ছে কোনো কোর্সে ভর্তি হবেন, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন, সেখানে হোপফুলি আপনাদেরকে এই সকল ব্যাপারে ট্র্যাকিং ট্র্যাকিং গুলো নিয়ে আর কি বুঝাবে। হ্যাঁ, ট্র্যাকিংটা বেসিক্যালি দরকার পড়ে রিটার্গেটিং এর জন্য। হ্যাঁ, আপনার এই অ্যাডের সাথে কারা আসলে এঙ্গেজ হইতেছে তাদেরকে রিটার্গেট করার জন্য ট্র্যাকিংটা দরকার পড়ে। তো যাই হোক এরপরে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলে আপনার কাজটা শেষ। এখানে পাবলিশে ক্লিক করে দিলেই আপনার কাজটা শেষ। সেক্ষেত্রে আপনার এই অ্যাডটা স্কেডিউল হয়ে যাবে। ফেসবুক তখন হচ্ছে যে আপনার কিছুটা টাইম নিবে এই অ্যাডটা রিভিউ করার জন্য। রিভিউ করে যদি দেখে যে না সবকিছু ঠিকঠাক আছে, তখন আপনার যে কাঙ্ক্ষিত টাইমটা আপনি দিয়েছিলেন সেই টাইমে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি জি। স্যার। ওকে, তো এটা ছিল আমার হচ্ছে ফেসবুক অ্যাডস এর একদম বেসিকটা। হ্যাঁ, ফেসবুক অ্যাডস এর একদম বেসিকটা ছিল এইটা। ওয়ালটন নাম দিয়ে কে জয়েন করছেন কাইন্ডলি একটু রিনেম হয়ে যাবেন। ওয়ালটন নাম দিয়ে কেউ একজন জয়েন করেছেন, কাইন্ডলি একটু রিনেম হয়ে যাবেন। আর আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি একটু আপনাদের অর্ডার আইডিটা আসলে হচ্ছে একটু চ্যাট বক্সে দিয়ে দিব। হ্যাঁ, একটু অর্ডার আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিলে আমার জন্য একটু সুবিধা হবে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য।
আর পরবর্তীতে আপনার সাথে যদি কোনো কমিউনিকেশন করে তাহলে সেক্ষেত্রেও আপনার অন্য সবার একটু হেল্প হয়ে যাবে আর কি। ওয়ালটন নাম লেখা কে আছেন একটু জাস্ট একটু আনমিউট হবেন, এবং আপনার অবশ্য মাইকই নাই, আপনি টেক্সট করতে পারেন, হ্যাঁ। আপনার মাইক আইকনই শো করতেছে না। আপনি একটা টেক্সট দিতে পারেন যে আপনি কে, আপনার নামটা, সেক্ষেত্রে আমি রিনেম করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন আমরা তাহলে একটু ফেসবুকের অ্যাডস সম্বন্ধে জানলাম, হ্যাঁ। আমরা একটু এবার চেষ্টা করি গুগল অ্যাডস সম্বন্ধে জানার, হ্যাঁ। গুগল অ্যাডস সম্বন্ধে আসলে এই অল্প সময় আপনাকে কিছুই জানাতে পারবো না, খুব ভালো ভাবে আসলে বোঝানো সম্ভব হবে না। আমি জাস্ট একটু বেসিকটা আপনাকে বুঝাই দিই, হ্যাঁ। গুগল অ্যাডস বিভিন্ন ধরনের হতে পারে। গুগলে আমরা যদি একটু সার্চ করি বাই ডোমেইন লিখে, বা হ্যাঁ বাই ডোমেইন লিখে সার্চ করেন, তো সেখানে দেখেন যে এই জায়গাতে এই যে আপনি স্পন্সর্ড লেখা আছে। এই স্পন্সর্ড মিনস কি, গুগল কে টাকা দিছে এই হোস্টিঙ্গার, এবং হোস্টিঙ্গার কাছ থেকে গুগল টাকা নিয়ে হোস্টিঙ্গারকে 1 নাম্বার পজিশনে রাখছে। এরপর দেখেন টাকা দিছে কে, গোডাডি, তারপর দেখেন যে দিছে নেমচিপ, তারপর দেখেন স্পেসশিপ। এই প্ল্যাটফর্ম গুলো আসলে কি করছে, এই প্ল্যাটফর্ম গুলা টাকা দিছে। কাকে টাকা দিছে? এই প্ল্যাটফর্ম গুলো টাকা দিছে হচ্ছে গুগলকে, গুগল অ্যাডস প্ল্যাটফর্মটাকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন ব্যাপারটা হচ্ছে যে হোস্টিং এরও টাকা দিছে গুগল, গুগলকে এই গোডাডিও টাকা দিছে, আবার নেমচিপও টাকা দিছে। তাহলে ইনি 1 নাম্বারে কেন, ইনি 2 নাম্বারে কেন, ইনি 3 নাম্বারে কেন? আমি জাস্ট এইটুকু আপনাকে বুঝাই দিব। আর গুগল অ্যাডস সম্বন্ধে আসলে আমি চেষ্টা করব, যদি আমরা দেখি যে আমার কাছে কোনো ভিডিও থাকে আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। মনে হয় না আছে, কারণ আমার কাছে আসলে হচ্ছে যে আমার আগের ক্লাস ভিডিও ফেসবুকের কয়টাই ছিল আর কি। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আপনার আপনি যদি ইউটিউবে রিসার্চ করতে মানে করেন গুগল অ্যাডস সময় আরো ভালো ভালো আইডিয়া পাবেন, প্রবলেম নাই। আমি just এই বেসিকটাকে একটু বোঝাই, হ্যাঁ। দেখেন, টাকা তো দিছে সবাই, তাই না? সবাই টাকা দিছে, তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার কেন হচ্ছে আপনার হোস্টিঙ্গার 1 নাম্বারে, হোস্টিঙ্গারকে আমি রাখলাম একটা ইয়েতে দিলাম হোস্টিঙ্গার, এরপর দিলাম হচ্ছে গোড্যাডি বা জি দিয়ে রাখি। এরপর আছে হচ্ছে নেমচিপ, তাই না? সবাই টাকা দিছে। এবার আমি ধরলাম হোস্টিঙ্গার টাকা দিছে 5 টাকা, গোড্যাডি দিছে 4 টাকা, নেমচিপ দিছে 6 টাকা। তাহলে স্বাভাবিকভাবে কি নেমচিপকে 1 নাম্বার দেখানোর কথা ছিল না, যেহেতু টাকা বেশি দিছে। জি স্যার। জি। কিন্তু এখানে আসলে এই টাকাটার পাশাপাশি আরো একটা জিনিস কাজ করবে, যেটাকে আমরা বলবো কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরটা আপনার কিভাবে ডিফাইন হয়? কোয়ালিটি স্কোরটা ডিফাইন হয় আপনার টোটাল অ্যাডের সেট আপের উপর ভিত্তি করে। অ্যাডের সেট আপটা কত ভালো সেটার উপর ভিত্তি করে আসলে কোয়ালিটি স্কোরটা ডিফাইন হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হোস্টিঙ্গার যে $5 দিছে বা 5 টাকা দিছে, ওর কোয়ালিটি স্কোর ধরেন যে আপনার হচ্ছে কি 5, হ্যাঁ। এরপরে আপনার আহ গোডাডি, যে আপনার হচ্ছে যে টাকা দিচ্ছে কত, 4 টাকা, তার হচ্ছে কোয়ালিটি স্কোর ধরেন যে আপনার 4। আর হোস্টিং নেমচিপ যে টাকা দিচ্ছে $6 বা 6 টাকা, তার কোয়ালিটি স্কোর ধরেন যে আপনার 2। তাহলে এখন দেখেন, নেমচিপ পাইলো টোটাল স্কোর 12, গোডাডি পাইলো হচ্ছে আপনার 16, আর হোস্টিঙ্গার পাইলো হচ্ছে আপনার কি 25। তাহলে স্কোরের দিকে কি হোস্টিঙ্গার সব থেকে আগে না? জি। তাহলে সেক্ষেত্রে হোস্টিঙ্গার কিন্তু আপনার, বা আমি এটাকে 4 করে দিই, হ্যাঁ। এটা ধরেন যে 4 পাইছে, সেক্ষেত্রে ধরেন যে 20। তাহলে হোস্টিঙ্গার সেক্ষেত্রে কিন্তু স্কোর সব থেকে বেশি। এখন নেমচিপ যদি উপরে উঠতে চায়, তাহলে আপনাকে কি করতে হবে? হয় ওকে টাকা বাড়াইতে হবে, না হলে ওকে কোয়ালিটি স্কোর বাড়াইতে হবে। যদি সে টাকা বাড়ায় তাহলে আপনার কি, সে যদি হচ্ছে ধরেন যে দেয় 12 টাকা, তখন তার টোটাল স্কোর হয়ে যাবে কত, 24। এবং সেক্ষেত্রে তখন তাকে 1 নাম্বার দেখানো হবে। স্যার, এই যে কোয়ালিটিটা যে ভালো সেটা বুঝবে কিভাবে? ওই ওই অ্যাডের এটা কোয়ালিটি এটা হচ্ছে বা গুগল ক্যাম্পেইন কত ডিফাইন ভালো করবে, সেটার হ্যাঁ। উপর ডিপেন্ড করে। এটা ডিসাইড করবে গুগল। এই যে দেখেন, এখানে ক্লিক করলে কি একটা নির্দিষ্ট ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজে আমি আসলাম না? জি। এই পেজটা কতটা ওয়েল অপটিমাইজ ভাবে সাজানো হয়েছে সেটার উপরে ভিত্তি করবে কোয়ালিটি স্কোরটা।
ঠিক আছে, বুঝতে পেরেছি। জি। ওকে। জি স্যার। এখন আমরা গুগলে যে অ্যাডটা পাইলাম এটাকে বলা হয় সার্চ অ্যাড। হ্যাঁ, এই যে সার্চ করে পাইছি, বা ডিসপ্লে অ্যাডও বলতে পারেন। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড সবটাই বলে। এরপরে দেখেন যে এই যে ইউটিউবে আমরা যে ভিডিও, এই যেখানে একটা দেখেন, দেখবেন যে অ্যাড আসবে, আর ভিডিও প্লে করলে আপনার হচ্ছে অ্যাড আসে। এগুলোকে বলা হয় কি, ভিডিও অ্যাড। হ্যাঁ, অনেক সময় যেখানে থাকে, অনেক সময় দেখেন যে এটা প্লে করলে প্রথমে চলে আসবে একটা অ্যাড, there is something kind of refreshing তাই না? about a আসে নাই, button. যখন দরকার তখন আসবে না। হ্যাঁ, তো যাই হোক, এই এই অ্যাড গুলাকে এক এক নামে ডাকা হয়। আবার অনেক সময় অনেক ওয়েবসাইটে, লাইক আমরা যদি হচ্ছে যে লাইক প্রথম আলোতে যদি যাই, দেখেন প্রথম আলোতেও কিন্তু কি গুগলের অ্যাড দেখা যায়। প্রথম আলোতে আসলে দেখেন এখানে আপনার সুন্দর করে দেখেন যে আপনার একটু পরে দেখবেন যে এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে অ্যাড আসতেছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে লেখা থাকবে যে অ্যাডস বাই গুগল লেখা থাকবে, দেখেন। বুঝলাম না, সবাই কি অ্যাড গুলা কি প্রথম আলো বন্ধ করে ধরনের খারাপ সময় যাচ্ছে মনে হয় প্রথম আলো? হ্যাঁ, আগে তো একদম অ্যাড দিয়ে ভরে রাখতো, প্রথম আলোতে কোনো অ্যাড নেই। স্ট্রেঞ্জ, মানে আমি যে পরিমাণে অ্যাড কিছুদিন আগে প্রথম আলোতে পাইতাম। যাই হোক, আমরা তাহলে আরেকটা কাজ করি। টেক টিউনস নামে একটা প্ল্যাটফর্ম দেখছিলাম। টেক টিউনসে যদি যাই, আমার কি অ্যাড ব্লকার দিয়ে, এই যে অ্যাড ব্লকার দিয়ে আছে, তো সেই জন্য আমার অ্যাড সামনে আসতেছে না। সরি, হ্যাঁ, আমার জাস্ট হচ্ছে যে অ্যাড ব্লকার দিয়ে আছে। এই যে দেখেন, এইটার মাধ্যমে অ্যাড গুলো ব্লক করা যায়। জাস্ট আমি যদি রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে অ্যাড এসে ভরে যাবে। তাহলে প্রথম আলোতে যেটা বললাম যে অ্যাড নাই, এটা আসলে ভুল। প্রথম আলোতে এখন অনেক অ্যাড থাকার কথা। এই যে দেখেন অ্যাড চলে আসছে, এই যে দেখেন, এগুলা কিন্তু কি, এই যে অ্যাডস বাই গুগল, তাই না? এই অ্যাড গুলা তো ডিসপ্লে অ্যাড বলা যেতে পারে। গুগলে বিভিন্ন ধরনের অ্যাড হয়, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, আর বিভিন্ন ধরনের অ্যাড আর কি পাওয়া যায়। তো এই অ্যাড গুলা রান করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে যে আপনার ads.google.com-এ আপনি অ্যাডস লিখে সার্চ করলেই এই যে দেখেন চলে আসছে, গুগল অ্যাডস ফর বিজনেস। এখানে যে এখান থেকে জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, এবং ফেসবুকের অ্যাডের সিমিলার কিছু ক্ষেত্রে, হ্যাঁ কিছু ক্ষেত্রে সিমিলারিটি পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার আহ, আপনার এগুলা আর কি আপনার আহ, কি বলে, চেঞ্জেস। হ্যাঁ, কারণ প্ল্যাটফর্ম তো আলাদা। বুঝতে পেরেছি। জি। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে রমজানের রাতে অনেক রাত করে ফেলছি, 10টা 14 বাজে। আমি জাস্ট হচ্ছে আপনার হচ্ছে যে রাবেয়া আক্তার, আপনার হচ্ছে পেজ নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আপনি যে পেজটা আমাকে দিয়েছিলেন, আমি জাস্ট একটু বলি এই কথাগুলো, একটু জাস্ট হচ্ছে একটু জাস্ট মাথায় নেন, তাহলে আপনার হয়তো বা হেল্প পাবে। আপনার পেজটার নাম ছিল ওহি মার্ট। আমি তো খুঁজে পাচ্ছি না, এখন আবার ভিজিট করলাম, আসলো না। আচ্ছা, দেখি দাঁড়াও, পেজটা কি আছে তো? আচ্ছা, আপনার পেজের ফার্স্ট প্রবলেম হচ্ছে পেজের কাভার ফটো। হ্যাঁ, পেজের একটা প্রফেশনাল কাভার ফটো থাকা দরকার। এরপরে পেজের হচ্ছে ইউজার নেম নিতে হবে। ইউজার নেম কিভাবে নিতে হয় সেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যে হাউ টু সেট আপ ইউজার নেম অন ফেসবুক পেজ, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে ওহিমার্ট নাম দিয়ে আপনি একটা ইউজার নেম নিয়ে নিবেন। এরপরে হচ্ছে আপনি যে পোস্টগুলা করতেছেন, পোস্টগুলো আসলে একদমই তো এঙ্গেজিং না। হ্যাঁ, আপনি ক্লোথিং বিজনেস যদি করতেছেন, ক্লোথিং রিলেটেড পিকচার দিতে হবে স্বাভাবিকভাবে, এবং পিকচারগুলো হওয়া উচিত হাই কোয়ালিটি। হ্যাঁ, পিকচারগুলো জি কোয়ালিটিফুল স্যার। যদি না হয়, তাহলে আসলে হচ্ছে কিন্তু কোনো এঙ্গেজমেন্ট আসবে না। এবং আপনার পেজের যে ডিটেলস গুলো অ্যাড করা হয়েছে, অ্যাবাউট এর যে ইনফরমেশন অ্যাড করা দরকার, এটাও খুব মিনিমাম। আর একটু কিছু ইনফরমেশন অ্যাড করবেন, লাইক আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে বা সেটার অ্যাড্রেস, হ্যাঁ এগুলো আপনার অ্যাড করা উচিত। মেইন প্রবলেম হচ্ছে কাভার ফটো, আমার কাছে যেটা চোখে পড়ছে, যে ফার্স্টে ঢুকে আসলে একটা ইমপ্রেশন তো ক্রিয়েট করতে হবে, তাই না? কিন্তু আমি আসলে ফার্স্টেই আমার খুব একটা ভালো লাগে না এই কাভার ফটোটার জন্য। বুঝতে পেরেছি। জি স্যার। Okay.
তো এই ছিল মেইনলি আমাদের হচ্ছে আজকের দেখানোর কথা বা বলার কথা যেটা। হ্যাঁ, অর্ডার নংটা জানি কোথায় পাবো ঠিক মনে করতে পারছি না, ট্রাই করলাম। আচ্ছা, অর্ডার নাম্বারটা আপনার হচ্ছে যে আহ, পাবেন হচ্ছে যে ইশিখনের পেজ থেকে। আমি আপনার নামটা টুক করে পিক করে নিচ্ছি। আমি হচ্ছে যে আপনার অর্ডার নাম্বারটা খুঁজে নিব, সমস্যা নেই। হ্যাঁ, হোপফুলি আপনার নামটা যে নামটা এখন দেয়া আছে এই নামটাই আসলে আপনার আপনার হচ্ছে যে ভর্তি হওয়ার সময় এই নামটাই ব্যবহার করেছিলেন। হ্যাঁ, নামটা সেম থাকলে আমি খুঁজে নিব, প্রবলেম নেই। আচ্ছা, তো যাই হোক, আহ, তো আপনাদের সাথে টোটাল হচ্ছে 5 দিনের যাত্রা আর কি। হোপফুলি 5 দিন আপনাকে কিছু গাইডেন্স দিতে পারছি। হ্যাঁ, আর আপনারা হচ্ছে ভালো কিছু শিখতেও পারছেন। তো আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করবেন। হ্যাঁ, আমি যে প্রসেসটা দেখালাম ভিডিওটা দিয়ে দিব ফেসবুকের। জাস্ট হচ্ছে আপনার এই যে অ্যাডস ম্যানেজারে যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করবেন। সেট আপ করার পরে এই 3টা পেজের স্ক্রিনশট দিবেন। 3টা পেজে লাগবে না, জাস্ট আপনি একটা সেট আপ করছেন, এটা একটা স্ক্রিনশট দিন। জাস্ট এই যে ক্যাম্পেইন স্টেজের এখান থেকে জাস্ট আপনার এটা এডিটে যান। এডিটে গেলে এই যে সেকেন্ড যে স্টেজটা, যেখানে আমরা যে টার্গেট মানে আমার হচ্ছে বাজেট কত, আমার অডিয়েন্স কোনটাকে সেট করলাম, ফেসবুকে দেখাবো না ইনস্টাগ্রামে দেখাবো, কত এজের পিপলকে দেখাবো, এই পেজটার একটা স্ক্রিনশট নিবেন। এই পেজটা স্ক্রিনশট কেমনে নিব, কারণ এইটুকু তো স্ক্রিনশট নিলে সবটুকু তো আসবে না। সেই জন্য যেটা করবেন, একটা ক্রোম এক্সটেনশন আছে যেটা নাম হচ্ছে গো ফুল পেজ। দেখেন এই যে এখানে ক্লিক করলে গো ফুল পেজ, এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। আপনার ক্রোমে অ্যাড করে নেবেন, গো ফুল পেজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট এই পেজে এসে এটাতে ক্লিক করে দিবেন। একটা ক্লিক করে দিলে দেখেন লম্বা একটা স্ক্রিনশট কিন্তু এখানে উঠে যাচ্ছে। টোটাল পেজের একটা লম্বা, মোবাইলে যেরকম আমরা লং স্ক্রিনশট নিই না, সেম ভাবে এখানে একটা লম্বা স্ক্রিনশট উঠবে। পরবর্তীতে এই স্ক্রিনশটটা জাস্ট সুন্দর করে আপনি ডাউনলোড করে ফেলবেন। দেখেন যেখানে কিন্তু সবটাই আছে, হ্যাঁ? কিন্তু সবটা দেখা যাচ্ছে। এটা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে জাস্ট মেসেঞ্জারের আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপে এইটা দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। জি। ওকে। তো এই তো ছিল আপনার আপনাদের সাথে আর কি যাত্রা শেষ। আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের জন্য অনেক 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 শুভকামনা থাকবে। এবং আমি আপনাদেরকে জি স্যার, আপনিও বলবো দোয়া করবেন। অবশ্যই হচ্ছে আপনার যে কোনো স্কিল, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, বা যেটাই হোক না কেন, শেখেন। কারণ আপনার 2 দিন পরে না হলে মনে হবে যে আমার যখন শেখা দরকার ছিল আমি তখন শিখি নাই, আমার আমার দেরি হয়ে গেছে। অলরেডি ফিল করার কথা। হ্যাঁ, কারণ আপনি যদি এটা আরো বছর জি 2 আগে স্যার। থেকে শিখতেন তাহলে আপনার আরো বেশি বেনিফিশিয়াল হইতেন আপনি এখন বর্তমানে। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে হাই টাইম। এখন যদি না শিখেন তাহলে আসলে হচ্ছে দেরি হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। তো কোনো যদি কোয়েরিজ থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে এখানে শেষ করতে পারি। জি আপাতত স্যার। কোনো কোয়েরিজ নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো একদিন। আমি মিস করবো স্যার। স্যার ইনশাআল্লাহ। আপনার গ্রুপে আছে আমি। হ্যাঁ, আমাকে ওখান থেকে খুঁজে পাবেন। চাইলে আপনার আমার সাথে কানেক্টও হতে পারেন, কোনো প্রবলেম নাই আমার সেক্ষেত্রে। স্যার, নেক্সটে যদি শেখার পারপাসে যদি আপনাকে কোনো কোশ্চেন করতে হয় তাহলে কি মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন করব? করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আছি গ্রুপে, আমাকে ডিরেক্টলি মেসেজও করতে পারেন, প্রবলেম নেই। জি স্যার। ওকে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ভালো স্যার। থাকবেন সবাই। থ্যাংক ইউ। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।